Tutorial Evolution. Let's study with fun. Hi dear students, hope I am meeting your expectations regarding studies with my video lessons. Today I am going to teach you a King's Tale. So dear students, আমরা আগে গল্পটা একটু বাংলায় ভালো করে জেনে নিই ছোট করে। কিং আর্থারের এই গল্পটি মূলত একটা ফোকলোর বা কি বলবো লোককাহিনী স্কটল্যান্ড আর ইংল্যান্ডের। আর এই কিং আর্থার রাজাটা খুব সাহসী একজন রাজা ছিল। এটা একটা কাল্পনিক রাজা যে সম্ভবত ষষ্ঠ বা সপ্তম শতকে ইংল্যান্ডে রাজত্ব করেছেন। তাকে নিয়ে এরকম অনেক কাল্পনিক গল্প আছে, আর এই কিং আর্থারের পৌরাণিক গল্প থেকে এই গল্পটা সংগৃহীত। এটা মূলত জিওফ্রে অফ মনমাউথের লেখা ব্রিটিশ রাজাদের কাহিনী থেকেই নেওয়া হয়েছে। চলো এই গল্পে কিছু ক্যারেক্টার সম্বন্ধে জেনে নিই। তাহলে এক ঝলক দেখে নাও কোন কোন ক্যারেক্টার এই কিংস টেলের গল্পটিতে আছে। কিং আর্থার তিনি একজন পৌরাণিক রাজা ছিলেন, যিনি তার সাম্রাজ্যকে রক্ষা করেছিল বা তার রাজ্যকে রক্ষা করেছিল সেক্সনদের হাত থেকে। গুয়াইনিভিয়ার, দ্য কুইন অফ কিং আর্থার। আর্থার পেনড্রাগন, তিনি ছিলেন ব্রিটেনের পৌরাণিক রাজা এবং কিং আর্থারের পিতা বাবা, ঠিক আছে। লেডি ইগ্রেইন, ওয়াইফ অফ আর্থার পেনড্রাগন, মানে কিং আর্থারের বাবার ওয়াইফ, মানে তার মা। মার্লিন, ইনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি এবং জাদুকর যে ভবিষ্যৎ বলতে পারত। স্যার উলফিয়াস, ইনি ছিলেন একজন সাহসী যোদ্ধা বা নাইট যাদেরকে বলা হয়। স্যার ইকতার, ইনি ছিলেন কিং আর্থারের পালক পিতা। তিনি নিজের ছেলের সঙ্গেই এই কিং আর্থারকে তার বাবা মরে যাওয়ার পর মানুষ করেছিলেন। চলো এবার গল্পটা লাইন বাই লাইন পড়া যাক। Many hundreds of years ago, England was ruled by a king called Arthur Pendragon. অনেক অনেক বছর আগে বা বহু বছর আগে আর্থার পেনড্রাগন নামে একজন রাজা ছিলেন, যিনি ইংল্যান্ডের শাসনকর্তা ছিলেন। The king, who was friend and protector to all his people, was fair to everyone. এই রাজা, যিনি সাধারণ মানুষের বন্ধু এবং রক্ষাকর্তা ছিলেন, তিনি সকলের প্রতি ন্যায়পরায়ণ এবং যত্নবান ছিলেন। The people of Britain lived in peace and happiness, tending their flocks and tilling their fields. তাই ব্রিটেনের প্রজারা খুব শান্তিতেই বসবাস করতেন, আনন্দের সঙ্গে থাকতেন। তারা তাদের গবাদি পশুগুলোকে বিচরণ করাতেন এবং জমি চাষ করতেন। এইভাবে তাদের আনন্দের দিন কেটে যেত। কিং আর্থার পেনড্রাগন had married the beautiful lady Igraine and had a son. এই আর্থার পেনড্রাগন রাজাটা বিয়ে করেছিল একটা সুন্দরী মহিলাকে, যার নাম ইগ্রেইন, লেডি ইগ্রেইন, এবং তাদের একটা পুত্র হয়েছিল। This child was their heir to the royal throne. This son was the heir to the royal throne. আর এই শিশুটাই ছিল HEIR, হেয়ার মানে হচ্ছে উত্তরসূরি, তার মানে পরবর্তী রাজা হবে তার ছেলে, জানো রাজার ছেলে রাজাই হবে। The king and the queen died soon after the baby boy was born. এই ছোট্ট ছেলেটি জন্ম হওয়ার পরে পরেই রাজা এবং রানী দুজনেই মারা গেলেন। It was a difficult time. এটা ছিল একটা খুব একটা সমস্যার সময়। Many of the king's opponents were looking to seize the throne. আর এই রাজার যারা বিরোধিতা করত, যারা বিরোধী ছিল, তারা সবসময় ওত পেতেছিল কখন এই সিংহাসন দখল করা যায়। কিং আর্থার পেনড্রাগন had two wise counselors. আর এই রাজার আর্থার পেনড্রাগনের দুটো জ্ঞানী কাউন্সিলর ছিল। কাউন্সিলার্স বলতে উপদেষ্টা। মার্লিন, a prophet and a magician, and the brave knight Sir Ulfias. একজন ছিল মার্লিন, যে ছিল একজন প্রফেট মানে যে ভবিষ্যৎ বলে দিতে পারত, অ্যান্ড ম্যাজিশিয়ান এবং জাদুকরও ছিল। আর আরেকজন ছিল স্যার উলফিয়াস, তিনি ছিলেন একজন ব্রেভ নাইট,
একজন সাহসী যোদ্ধা। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। আর এই দুজন স্যার উলফিয়াস আর মার্লিন এই দুজনকেই রয়্যাল মানে রাজকীয় রাজার বংশের সকলে খুব বিশ্বস্ত ছিল তারা। When the king and the queen were no more, the two counselors met Sir Ictar, the trustworthy, a royal subject of the king, on a cold and windy midnight. যখন রাজা ও রানী মারা গেলেন, এই দুই উপদেষ্টা বা যারা মন্ত্রণা দিত এক শীতের ঝড়ের রাতে মধ্যরাতে রাজার অনুগত এক প্রজা স্যার ইকতারের সঙ্গে দেখা করলেন। They placed in his hands a baby wrapped in a scarlet cloak. তারা কি করলো? তার হাতে লাল কাপড়ে মোড়া একটা বাচ্চাকে তুলে দিল। মার্লিন said, আর মার্লিন তখন বলল, we order you and your wife to bring up this child as though he were your own son. আর অর্ডার করলো যে আমি তোমাকে আদেশ করছি যে তুমি এবং তোমার ওয়াইফ, তোমার বউ দুজনেই এই শিশুটিকে নিজের ছেলের মতোই মানুষ করবে। দেখো, যেন সে তোমাদের নিজেরই ছেলে। এই কথাটা কত সুন্দর বলেছে, অ্যাজ ইফ বা অ্যাজ দো হি ওয়্যার ইউর ওন সান। এটাকে বলা হয় সাবজাংটিভ মোড, যেটা বাস্তব কোনোদিনও হবে না। নিজের ছেলে কি কখনোই হবে, কিন্তু নিজের ছেলের মতো হতে পারে। ওই জন্য যেহেতু এটা সত্যি না, ওই জন্য হি ওয়্যার সাবজাংটিভ মোড। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, স্যার উলফিয়াস said। আর স্যার উলফিয়াস বলল এই ছেলেটার নাম রাখা হলো বা নাম বলে ডাকা হবে একে আর্থার বলে। তাহলে আর্থারের পুত্র আর্থার, ঠিক আছে। স্যার ইকতার বিং a true knight asked no questions and promised to obey his late king's counselors. যেহেতু স্যার ইকতার একজন প্রকৃত যোদ্ধা ছিল, নাইট ছিল, সে কোনো রকম প্রশ্ন করলো না, শুধুমাত্র প্রমিস করলো, কথা রাখবার যে তারা তাদের কথা শুনবে, মানে সে তাদের কথা শুনবে, কাউন্সিলরদের কথা, স্যার উলফিয়াস আর মার্লিনের কথা। As Merlin and Sir Ulfias had feared, trouble broke out in Britain after the passing away of the king. যেমনটা মার্লিন আর স্যার উলফিয়াস ভয় পাচ্ছিল, সমস্যা কিন্তু ভেঙে পড়ল ব্রিটেনে যেই না রাজা মারা গেল। The barons were fighting among themselves and plotting to capture the throne. ব্যারন্স বলতে অভিজাতদের কথা বলছে, জমিদার টাইপের যারা সেই সময় ছিল। তারা নিজেদের মধ্যে সবসময় যুদ্ধ করতে লাগলো, কে যুদ্ধে জিতে রাজার সিংহাসন দখল করতে পারে, যেহেতু এখন রাজা নেই। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস। আর পুরো ব্রিটেন কি হলো? ললেসনেসে আচ্ছন্ন হলো। কোনো আইন শৃঙ্খলা কিচ্ছু থাকলো না ব্রিটেনে, রাজা নেই। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড। ট্রাভেলার্স বলতে যারা পথ দিয়ে যেত, পথযাত্রী, তারা প্রতিদিনই এভাবে রবড হতো, তাদেরকে লুণ্ঠিত হতো, তারা চুরি করে নিত বা তাদেরকে ডাকাতি করা হতো। দ্য প্রেজেন্টস ওয়ার আনহ্যাপি। আর চাষিরা ছিল খুবই অসুখী, তাদের কিচ্ছু ছিল না, গরিব থেকে আরও গরিব হয়ে যাচ্ছিল। ইন দ্য হোম অফ স্যার ইকতার, আর্থার, the son of the late king, was spending his boyhood in happiness and safety. স্যার ইকতারের বাড়িতে মৃত রাজার পুত্র, কিং আর্থার নিরাপত্তা এবং আনন্দের সঙ্গে বেড়ে উঠতে লাগলো। সে সুন্দরভাবেই ছিল। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যেহেতু সে আস্তে আস্তে বড় হচ্ছিল, হি বিকেম জেন্টল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার আর্থার পেন্ডাগন। যেহেতু সে বড় হচ্ছিল, সে আস্তে আস্তে ভদ্র হচ্ছিল, শক্তিশালী হচ্ছিল, দেখতে সুন্দর হচ্ছিল, এবং তার বাবা আর্থার পেন্ডাগনের মতো ভালো হয়ে উঠল। 18 years passed, 18 বছর কেটে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি। আর ব্রিটেন পুরো রাজ্যটাই শত্রুতায় ভেঙে পড়ল। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। আর এই যে ব্যারন্স, অভিজাতরা নিজেদের মধ্যে ঝগড়া বা যুদ্ধতে লিপ্ত ছিল, তারা কিন্তু কেউই রাজা হতে পারল না। দ্য পিপল longed for the old days of peace and prosperity under আর্থার পেন্ডাগন। মানুষ তখনও চেয়ে যাচ্ছিল আর্থার পেন্ডাগনের সময়ের সেই শান্তি বা উন্নতিটাকেই মানুষ আশা করছিল, কবে ফিরে আসবে, সেটা ফিরে আসার আশা করছিল। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, আ টাইম অফ ফেস্টিভিটি। এটা ছিল ক্রিসমাসের সময়, যীশুখ্রিস্টের উৎসবের পালনের সময়, আর একটা টাইম অফ ফেস্টিভিটি, আনন্দ উৎসবের সময়।
But all around Britain people were hungry, cold and frightened. কিন্তু ব্রিটেনের সর্বত্রই মানুষ ছিল ক্ষুধার্ত, ভীত এবং শীতার্ত, শীতে কাঁপছিল তারা। One day, in a churchyard, people found a large stone on which was fixed a magnificent sword. একদিন চার্চইয়ার্ড মানে চার্চের সামনে মানুষ দেখতে পেল একটা বিশাল বড় পাথরের উপর একটা জাঁকজমকপূর্ণ তলোয়ার গাঁথা ছিল, তরোয়াল। আপন দ্য স্টোন, আর এই পাথরের উপর ইন গোল্ড লেটার্স মানে স্বর্ণাক্ষরে লেখা ছিল, ওয়াজ ইনস্ক্রাইবড, ইনস্ক্রাইব মানে খোদিত করে লেখা থাকে, পাথর বা কাঠে যখন আমরা খোদাই করে লিখি তখন ইনস্ক্রাইব বলা হয়, ইমপ্রেশন থাকে ওখানে। Whoever pulls out this sword is by right of birth the king of England. যে এই তলোয়ারটাকে টেনে বের করে নিতে পারবে সেই হচ্ছে মানে বাই রাইট অফ বার্থ বলছে জন্মসূত্রে অধিকারে ইংল্যান্ডের রাজা। ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে দ্য ইগার ব্যারন্স হু লং টু বিকাম দ্য কিং জসলড অ্যামং দেমসেলভস টু লিভ দ্য শোর্ড। সঙ্গে সঙ্গেই ব্যারন্সগুলো, অভিজাতরা একে অপরের সঙ্গে ঠেলাঠেলি করতে লাগলো, কে রাজা হবে, কে তুলতে পারে সেই শর্টটাকে, সবাই চেষ্টা করতে লাগলো। নন সাকসিডেড, কেউ সফল হলো না। দ্য শোর্ড রিমেইন ফিক্সড টু দ্য স্টোন, ওই তলোয়ারটা কিন্তু ওখানেই ফিক্সড হয়ে থেকে গেল। ইট ওয়াজ আর্থার, এটা ছিল আর্থার, অ্যাট দ্য এজ অফ 18, মাত্র 18 বছর বয়সে, হু সাকসিডেড ইন লিফটিং দ্য শোর্ড ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য সেই তলোয়ারটাকে তুলে নিতে পারলো। দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, ব্যারন্সগুলো তো প্রচণ্ড রেগে গেল, এই অভিজাতরা, এবং খুব হতাশাগ্রস্ত হলো। দে ডিম্যান্ডেড আ টেস্ট, তারা একটা পরীক্ষার ডিম্যান্ড করলো। ডিম্যান্ড মানে দাবি করলো, দাবি চাইল। আপন আ ব্রাইট মে মর্নিং, একটা উজ্জ্বল মে মাসের সকালবেলা, আ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল, অনেক মানুষের সমকক্ষে একটা ট্রায়াল বলতে একটা পরীক্ষা। দেয়ার ওয়ার দ্য পিজেন্টস, দ্য ক্রাফটসম্যান, দ্য মার্চেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স। সেখানে কে কে ছিল উপস্থিত? পিজেন্টস মানে আমরা জানি চাষিরা, ক্রাফটসম্যান মানে কারিগররা, মার্চেন্টস মানে ব্যবসায়ীরা, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স এবং অভিজাতরাও ছিল। ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, প্রত্যেকের সমকক্ষে। আর্থার স্লান্ডার অ্যান্ড ইয়াং, আর্থার যে দীর্ঘকায় বা রোগা বলতে পারো, স্লান্ডার বলতে মানে ছিমছাম চেহারা, এবং ইয়াং যুবক, লিফটেড দ্য শোর্ড ইজিলি, খুব সহজে তলোয়ারটাকে তুলে নিল। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং, আর এই জনস্রোত, এত লোক যে তাকে দেখছিল, সবাই তাকে জয়ধ্বনি করতে লাগলো রাজা হিসাবে। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড। প্রথমে রাজা হওয়ার পরে পরে আর্থারের প্রথম ডিউটি, কর্তব্য ছিল ইংল্যান্ডকে, বা যেটা হয়েছিল সেটা হচ্ছে ইংল্যান্ডকে সিকিউর করা, যে কোনো বাইরের আক্রমণ থেকে বা ইন্টারনাল আক্রমণ থেকে। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন, তাকে সাহায্য করেছিল জ্ঞানী মার্লিন। লাইক হিজ ফাদার, ঠিক তার বাবার মতোই, আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল। আর্থারও কিন্তু সাধারণ মানুষের ভালো বা খারাপের বিষয়ে কনসার্ন ছিল, চিন্তিত ছিল। এটা একটা ভালো রাজার লক্ষণ। কিং আর্থার fought battles so that no one could ill-treat the humblest of the subjects. আর্থার তখন কি করলো? অনেক যুদ্ধ করলো, যাতে তার সাবজেক্ট বলতে এখানে প্রজা বা যারা আছে তার রাজ্যে, তাদের যেন একটু বিন্দুমাত্র তারা যেন ইল ট্রিটেড না হয়, বাজেভাবে আচরিত না হয় কারো দ্বারা। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল শোর্ড ইন আ ব্যাটল, এবং এরকমই অনেক যুদ্ধ করতে করতে একটা যুদ্ধে সে তার রাজকীয় তলোয়ারটা হারিয়ে ফেলল। ওয়ান ডে, একদিন, মার্লিন টুক হিম টু আ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। একদিন মার্লিন তাকে সুন্দর সুগন্ধযুক্ত মানে ফুলের সুগন্ধযুক্ত একটা ভ্যালি, একটা উপত্যকায় নিয়ে গেল। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন, সমতল ভূমির একদম কিনারে শেষের দিকে, দ্য ওয়াজ আ ডিপ লেক, সেখান থেকে একটা লেক শুরু হয়েছিল, সে দেখতে পেল। অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক, যেই না আর্থার লেকের কাছে পৌঁছালো, আ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্যাসেলস রোজ ফ্রম দ্য ওয়াটার। একটা সুন্দর হাত সেই জল থেকে উঠে এলো, যার হাতে ব্রেসলেট পরেছিল, ধরনের অলঙ্কার মেয়েরা পরে ওরকম। দ্য হ্যান্ড হেল্ড আ শর্ট সেট উইথ রুবিজ অ্যান্ড ইমারালস, আর এই শর্টটা
এত জাঁকজমকপূর্ণ ছিল যে চুনি বা লাল পাথর ছিল, আর পান্না সবুজ ধরনের পাথর ছিল, সজ্জিত ছিল পুরো তলোয়ারটা খুব সুন্দরভাবে। দিস ইজ দ্য এক্সক্যালিবার, আর এটা ছিল এক্সক্যালিবার। এক্সক্যালিবার হচ্ছে একটা তলোয়ারের নাম। Merlin said, "Only an honest and fearless knight who protects the common people can possess this sword." শুধুমাত্র একজন সৎ এবং ভয়শূন্য যোদ্ধা যে সাধারণ মানুষকে প্রোটেক্ট করবে এই উদ্দেশ্যে এটা ব্যবহার করবে, সেই এই তলোয়ারটার যোগ্য, মানে অধিকারী। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচান্টেড sword from the mysterious hand appearing from the depths of the lake. কিং আর্থার কী করলো? গ্রহণ করলো সেই জাঁকজমকপূর্ণ তলোয়ারটা ফ্রম দ্য মিস্ট্রিয়াস হ্যান্ড, সেই রহস্যপূর্ণ হাতটা থেকে, অ্যাপিয়ারিং যেটা আবির্ভূত হয়েছিল ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক, সেই লেক বা হ্রদটার গভীর থেকে। আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক sword ফর মাই পার্সোনাল বেনিফিট, কিং আর্থার ডিক্লেয়ার্ড। আর কিং আর্থার তখন ঘোষণা করলো, আমি কখনোই এই তলোয়ারটা ব্যবহার করব না আমার নিজস্ব ব্যক্তিগত প্রফিটের জন্য, লাভবান হওয়ার জন্য। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। কিং আর্থার কিন্তু ইংল্যান্ডের মানুষজনকে বা তার রাজ্যের প্রজাদেরকে দুটো জিনিস দিতে পেরেছিল, এই দুটো জিনিস যেটা সব থেকে দরকার, একটা হচ্ছে পিস, একটা হচ্ছে প্রসপারিটি, একটা হচ্ছে তোমার শান্তি, আর একটা হচ্ছে তোমার উন্নতি। দ্য গ্রিডি barons were unhappy with King Arthur because he was gentle and just. আর এই লোভী অভিজাতরা তো খুবই অসুখী ছিল এই কিং আর্থারকে নিয়ে, কারণ সে ছিল খুবই ভদ্র এবং সৎ। He married the beautiful lady Guinevere, daughter of the king of Cornwall. হ্যাঁ, তিনি একটা সুন্দরী মহিলা গুইনিভিয়ারকে বিবাহ করলেন, যে ছিলেন কর্নওয়ালসের রাজার মেয়ে। On the wedding day, ঠিক বিবাহের দিনই, মার্লিন took him to a richly gilded pavilion. ঠিক বিবাহের দিনই মার্লিন তাকে নিয়ে গেল একটা খুব সুন্দর সজ্জিত বড় শিবিরে, যেটা সোনা টোনা দিয়ে একদম রিচলি, মানে দারুণ ডেকোরেটেড করা একটা প্যাভিলিয়ন, একটা তাঁবুই বলতে পারো। পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, যেটা কী কালারের ছিল? লাল রঙের, ক্রিমসন রেড অ্যান্ড ডার্ক ব্লু, এবং ডিপ নীল, এই দুটো কম্বিনেশনে ছিল আর কি। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, এবং এটার ফ্লোরটা ছিল মার্বেল পাথরে তৈরি করা। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবল, রিচলি কার্ভড, ক্যাপেবল অফ সিটিং 50 পিপল। আর তার মাঝখানে একটা বিশাল বড় ওক গাছের তৈরি টেবিল ছিল, যেটা খুব সুন্দরভাবে কার্ভ, ওই যে বললাম খোদিতভাবে ডিজাইন করা ছিল, ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, আর যার চারিপাশে 50 জন একসঙ্গে বসতে পারবে এরকম ক্যাপাসিটি ছিল, বিশাল বড় টেবিল। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবল রাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস। এটা হচ্ছে সেই বিখ্যাত টেবিল যার আশেপাশে, যাকে ঘিরে কিং আর্থারের নাইটস আর যোদ্ধারা পরামর্শ করত একসঙ্গে বসে কোনো একটা বিষয়ে, রাজনৈতিক পরামর্শ, রাজনীতি, কূটনীতি, এগুলো। These knights promised that they would help the helpless, be gentle to the weak, and to punish the wicked. এই নাইটগুলো সেই দিন, যেদিন হয়েছিল এই বড় টেবিলটার চারিপাশে কনফারেন্স, সেদিন তারা শপথ গ্রহণ করেছিল যে তারা সাহায্য করবে হেল্পলেসদের, যারা অসহায় তাদেরকে, আর যারা ভালো, উইক, তাদের প্রতি তারা খুব সদয় থাকবে, এবং যারা উইকড, যারা দুষ্টু, উইক মানে দুর্বল আর উইকড মানে দুষ্টু, তাদেরকে শাস্তি দেবে। টু কিপ দেয়ার ভোজ, তাদের এই শপথ রাখার জন্য, দ্য কিং আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। এই নাইটসগুলো, এই যোদ্ধাগুলো অনেক, কাউন্টলেস অসীম, মানে যা গোনা যায় না, হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স, অনেক দুঃসাহসিকপূর্ণ কাজকর্ম তারা করলো, যেগুলো হ্যাজার্ডাস মানে প্রচণ্ডই কষ্ট, বা যেতে প্রচুর হ্যাজার্ড থাকে, বাধা বিপত্তি সম্পন্ন। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। আর সারা দেশে তাদের ভালো গুণের বা দয়ালুতার কথা, তাদের গল্প ছড়িয়ে পড়লো সারা দেশে। কিং আর্থার রুলড ফর মেনি ইয়ার্স, মেনি হ্যাপি ইয়ার্স, অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম।
আর এই কিং আর্থার অনেক বছর ধরে সুন্দরভাবে শান্তিতে তার রাজ্য শাসন করলো এবং আস্তে আস্তে তার বয়স হলো সময়ের সাথে সাথে। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিস্ট ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স। আর এই দুঃসাহসিক কাজকর্মে যুক্ত হয়ে তার যোদ্ধাগুলো বিভিন্নভাবে আস্তে আস্তে মারা যেতে থাকলো বিভিন্ন অ্যাডভেঞ্চারে। পেরিস্ট মানে ধ্বংস হয়ে যাওয়া, মারা যাওয়া। দ্য কিং গেভ হিজ ম্যাজিক শোর্ড দ্য এক্সক্যালিবার টু আ ট্রাস্টেড নাইট। আর রাজা তখন কী করলো, তার এই এক্সক্যালিবারটা যে শোরটা সে পেয়েছিল ওই মিস্টিরিয়াস হ্যান্ড থেকে, ওই লেকটা থেকে, সেটা একজন বিশ্বস্ত যোদ্ধাকে দিয়ে দিল। অ্যাট দ্য কিংস কমেন্ট, এবং রাজার আদেশেই, দ্য নাইট থ্রিউ দ্য শর্ট ইন্টু দ্য লেক অ্যামিড দ্য প্লেইন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার। আর রাজার আদেশেই সে নাইটটা গিয়ে কী করলো, এই তলোয়ারটা ফিরিয়ে দিয়ে আসলো সেই লেকটার ধারে, ওই লেকটাতে ছুঁড়ে দিয়ে আসলো। A beautiful arm rose from the lake, caught the sword and disappeared into the green depths of water. একটা সুন্দর হাত সেই লেকটা থেকে আবার উঠে এসেছিল, ওই তলোয়ারটাকে ধরে নিয়েছিল, লুফে নিয়েছিল এবং অদৃশ্য হয়ে গেছিল আবার জলের অতলে, ওই লেকের জলের অতলে। The knight came back and told the king what had happened. আবার সেই যোদ্ধাটা ফিরে আসলো রাজার কাছে, কিং আর্থারের কাছে, এবং সব কিছু বললো যা ঘটেছে। কিং আর্থার স্মাইল্ড, কিং আর্থার হাসলো। কেন হাসলো? কারণ সে বুঝতে পেরেছে তলোয়ারটা যথোপ জায়গাতেই চলে গেছে, যেখানে যাওয়া উচিত তার, যথোপ জায়গায় চলে গেছে। সেই জন্য সে হাসলো, শুধু কিছু বললো না। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন এ বার্জ। আর তখন সে তার লোকজনদেরকে ইনস্ট্রাক্ট মানে নির্দেশ দিল যে আমাকে একটা বার্জের উপর বসিয়ে দেওয়া হোক। বার্জ মানে একটা ভেলা, ওই বাঁশ বা তোমার দেখবে কলা গাছের ভেলা তৈরি হয়, যার উপর ভেসে থাকা যায় জলে, নৌকোর মতো হয়ে যায়, চারকোনা। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুয়েলাইট। এটা ছিল গোধূলির একটা সময়। উইথ টিয়ারফুল আইস, আর চোখে জল নিয়ে, এভরি ওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং। প্রত্যেকেই রাজাকে বিদায় জানালো, এই বয়স্ক রাজাকে। অ্যাজ দ্য বার্ড সেলড উইথ হিম, যেহেতু তার সঙ্গে বার্জটা মানে ওই ভেলাটা ভেসে যাচ্ছিল, মানে তাকে ভেলাটা ভাসিয়ে নিয়ে যাচ্ছিল টুয়ার্ডস দ্য সেটিং সান, সূর্যাস্তর দিকে। এতে কী বোঝাচ্ছে? রাজার জীবনের অবসান হলো। ঠিক আছে, খুব সুন্দর একটা গল্প, তোমরা নিজেরা একবার পড়ো লাইন বাই লাইন, খুব ভালো লাগবে পড়তে। So dear students, hope you have enjoyed the lesson. Now read the text thoroughly and get your own understanding, okay? So subscribe my channel for more updates. Share it with your friends to help them with studies. Oh, don't forget to comment me as I like it. And what's more, thanks for watching. Tata.